আসসালামু আলাইকুম। সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর সকল বিভাগের সকল শিক্ষার্থীদেরকে গণিত বিষয়ের স্থানাঙ্ক এবং লেখচিত্রের উপর আমার সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত। আজকের পাঠ ব্যতিক্রমী এবং খুবই গুরুত্বপূর্ণ। ব্যতিক্রমী এজন্য যেহেতু সপ্তম, অষ্টম, নবম, দশম সবার জন্য একই বিষয় নিয়ে আলোচনা করছি, এই জন্য আজকের পাঠ ব্যতিক্রম। আর স্থানাঙ্ক এবং লেখচিত্র গণিতে এত বেশি ব্যবহৃত হয়, সেই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। তো আজকের পাঠ স্থানাঙ্ক। তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা আজকে এবং আগামীকালকের এই দুটি পাঠ মনোযোগ সহকারে ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবে। আর তোমরা অনেকেই চিত্রের কথা শুনলেই মনে করো চিত্র কঠিন। আসলে গণিতের চিত্র কঠিন না। এই পাঠটা তোমরা, এই দুইটি পাঠ মনোযোগ সহকারে দেখবে, তারপরে তোমাদের এই দুর্বলতাটা আশা করি কেটে যাবে। তো এখন আমরা জানবো স্থানাঙ্ক কি। তো তার পূর্বে আমাদের একটু বিষয় জানতে হবে। স্থানাঙ্ক বিষয় জানার আগে আমাদের অন্য একটা বিষয় একটু জানতে হবে। দেখো, এখানে একটা রেখাংশ। রেখা বলতে আমরা বুঝবো সরল রেখা। এটা একটা রেখাংশ। যখন দুই দিকে অ্যারো চিহ্ন দিলাম, এখন এটা সরল রেখা। এখন এই রেখার মধ্যে আমরা যদি নির্দিষ্ট দূরত্বের সংখ্যা দ্বারা চিহ্নিত করি, 1 2 3 4 5 6, বাম দিকে ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 -4 -5। এখন এই রেখাটার নাম হলো সংখ্যা রেখা। তাহলে রেখাংশ থেকে রেখা, রেখা থেকে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা আমরা ষষ্ঠ শ্রেণীতেই শিখে আসছি। সংখ্যা রেখা সম্পর্কে আমরা জেনেছি এবং সংখ্যা রেখার ব্যবহার করছি। এখন এই রেখার উপরে লম্বভাবে আরেকটি রেখা আঁকবো। এবং এটাকেও সংখ্যা দিয়ে আমরা চিহ্নিত করব। 1 2 3 4 5 6, -1 -2 -3 -4 -5। একটা রেখার উপরে আরেকটা রেখা লম্বালম্বি ভাবে অবস্থান করব। এখন এই রেখাগুলির নাম পরিবর্তন হয়ে গেল। এখন হয়েছে এটা অক্ষরেখা। এই দুইটা হচ্ছে অক্ষরেখা। এবার আমরা দেখি স্থানাঙ্ক কাকে বলে। দেখো, স্থানাঙ্ক ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেটস। দুইটি অক্ষের সমতলে, এই যে দুইটি অক্ষের কথা আসছে, সেই জন্য আমি এখানে আগে দুইটা অক্ষ দেখিয়েছি রেখার মাধ্যমে। দুইটি অক্ষের সমতলে, সমতল মানে পৃষ্ঠ, এই পৃষ্ঠটা একটা সমতল। দুইটি অক্ষের সমতলে অবস্থিত কোন বিন্দু, তাহলে আমি এখানে যে কোনো জায়গায় একটা বিন্দু দিতে পারি। তাহলে এটা একটা বিন্দু, এটা একটা সমতল, এখানে দুইটি অক্ষ আছে, এখানে একটা বিন্দু আছে। তাহলে দুইটি অক্ষের সমতলে অবস্থিত কোন বিন্দু থেকে, এই বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলে। তাহলে একটা সমতল পৃষ্ঠ, দুটি অক্ষ থাকবে, কোন বিন্দু থেকে ওই অক্ষদ্বয়ের লম্ব দূরত্ব বলতেই আমরা বুঝবো যে লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত, তাহলে চিহ্ন লাগবে, সেটা পজিটিভ না নেগেটিভ,
প্লাস না মাইনাস সেই চিহ্ন লাগবে। চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলে। অন্যভাবে আমরা সংক্ষেপে বলতে পারি বুজ ও কোটিকে একত্রে স্থানাঙ্ক বলে। এখন বুজ কি কোটি কি আমরা একটু পরেই জানব। এখন এই যে স্থানাঙ্ক আর লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কে প্রতিষ্ঠা করেছেন? ফরাসি বা ফ্রান্সের দার্শনিক ও বিখ্যাত গণিতবিদ রেনে দেকার্তে সর্বপ্রথম বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে স্থানাঙ্কের ধারণা দেন। তাহলে একজন গণিতবিদ, ফরাসি দেশের বা ফ্রান্সের বিখ্যাত গণিতবিদ বা দার্শনিক রেনে দেকার্তে সর্বপ্রথম বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে স্থানাঙ্কের ধারণা দেন। তারই নামানুসারে এই স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস নামে পরিচিত। তাহলে আমরা জানলাম স্থানাঙ্ক কাকে বলে, এটা কিভাবে আসছে। আমরা সাধারণত বীজগণিতের মধ্যে এগুলি ব্যবহার করি, কিন্তু আসলে বাস্তবে এটা জ্যামিতিরই একটা অংশ। এটা সমতল জ্যামিতির একটা অংশ, দ্বিমাত্রিক জ্যামিতির একটা অংশ। আর আজকে যে আমি সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর মধ্যেই একই ক্লাসে একই বিষয় নিয়ে আলোচনা করছি। সপ্তম শ্রেণীর সপ্তম এবং একাদশ অধ্যায়, অষ্টম শ্রেণীর ষষ্ঠ এবং একাদশ অধ্যায় স্থানাঙ্কের ব্যবহার রয়েছে। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায়ের মধ্যে স্থানাঙ্কের ব্যবহার রয়েছে। এছাড়া উচ্চতর গণিতে প্রথম, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম এবং একাদশ অধ্যায় স্থানাঙ্কের ব্যবহার রয়েছে। একাদশ অধ্যায়ের নামে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি একাদশ অধ্যায়ের নাম। এজন্য যেহেতু সবাই একই বিষয়বস্তু আছে, এজন্য সবার জন্যই একসাথে আমি এই পাঠটা নিচ্ছি। এখানে যে সমতল পৃষ্ঠটা আছে, এই বোর্ডটা, এটাকে বলা হয় এক্স ওয়াই সমতল। এই পৃষ্ঠটার নাম হচ্ছে এক্স ওয়াই সমতল। এখানে আমি যে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকবো। পিএম। আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকবো, পিএম। তাহলে এখানে পিএন আর এই অক্ষ দুইটি পরস্পর যে বিন্দুতে ছেদ করে তার নাম দিলাম ও বিন্দু। আচ্ছা, এখানে যে দুইটা অক্ষ দুইটার নামকরণ করা আছে, সেটা দেখো। দুইটা বিন্দু পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু হচ্ছে ও বিন্দু, যাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন, ও দ্বারা প্রকাশ করা হয়। আর এই রেখাটা যেটা ভূমির সমান্তরালে আছে, সেই রেখাটার নাম হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, যাকে বলা হয় এক্স অক্ষ বা অনুভূমিক রেখা অথবা শয়ান রেখা। আর তার উপর যে লম্ব রেখাটা আছে সেটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, যাকে বলা হয় ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম। এটা ওয়াই অক্ষ বা খাড়া রেখা বা উলম্ব রেখা। এখন এখানে যে দুইটি লম্ব টানছি পি বিন্দু থেকে, পিএম এবং পিএন, এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর, এখানে পিএন আর ও এম এই দুইটা অংশ সমান হবে। পিএন এবং ও এম আমি ধরে নিই এটা হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে এক্স। আর পিএম এক্স অক্ষের উপর আর হচ্ছে ও এন, এই দুইটা সমান, এটাকে আমি ধরে নিলাম ওয়াই। তাহলে এখানে পিএনটা হচ্ছে এক্স, এক্স অক্ষ বরাবর, আর পিএমটা হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে
এক্স ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। মানে এই স্থানাঙ্কটা আসলো কিভাবে, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সেটা হবে এক্স, এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা হবে প্রথমে, তারপর হবে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব যা ওয়াই সেটা হবে দ্বিতীয় অবস্থানে। এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এই এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি। এখানে যে আমরা বলছি এই যে ভুজ এবং কোটিকে একত্রে স্থানাঙ্ক বলা হয়, এই যে ভুজ এবং কোটিকে একত্রে স্থানাঙ্ক বলা হয়। তাহলে ভুজ কি, কোটি কি? ভুজ হচ্ছে ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, আর কোটি হচ্ছে ওই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। এখন দেখো এখানে যে আমার পৃষ্ঠটা সমতলটা এক্স ওয়াই সমতলটা, এই এক্স ওয়াই সমতলটা কয়টি ভাগে বিভক্ত হয়েছে? এক্স ওয়াই সমতলটা 4টি ভাগে বিভক্ত হয়েছে, যে 1 2 3 4, 4টি সমানভাবে বিভক্ত হয়েছে। এখন একটা অংশ হচ্ছে এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, এই অংশটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এই দুই ধনাত্মক দিককে একত্রিত করে যেই অংশটা সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। যেহেতু 4টি ভাগে বিভক্ত হয়েছে, 4টেরই কিন্তু 4টি নামকরণ করা আছে। এখন দ্বিতীয় কোণটা আমাদের ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটার দিকে ঘোরা যাবে না, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টা দিকে। তাহলে এইভাবে আসতে হবে আমাদেরকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে, বাম দিকে। তাহলে এখানে যেটা আছে ওয়াই ও এক্স প্রাইম, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তারপরে যেটা আছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এরপরে যেটা আছে এক্স ও ওয়াই প্রাইম, চতুর্থ চতুর্ভাগ। চতুর্ভাগ মানে কোয়াড্রেন্ট। তাহলে এই 4টি চতুর্ভাগ আমরা এখানে পেলাম, 4টি সমান ভাগে বিভক্ত হয়েছে। 4টা নাম আছে নির্দিষ্ট করা, এটা কখনো পাল্টানো যাবে না। এক্স অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক নিয়ে যে চতুর্ভাগটা, অর্থাৎ এক্স ও ওয়াই, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এরপরে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। এখন এই চতুর্ভাগগুলির মধ্যে চিহ্নের একটা নির্দিষ্টতা আছে। এখানে বলা হয়েছে যে চিহ্নযুক্ত, যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে, যথাযথ চিহ্ন নির্দিষ্ট করা আছে। সেই চিহ্ন আমরা কিভাবে নির্ধারণ করব? সেই চিহ্নটা হবে যেমন প্রথম চতুর্ভাগ এক্স অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষেরও ধনাত্মক, দুই অক্ষেরই ধনাত্মক, সেই জন্য প্রথম চতুর্ভাগের চিহ্ন হবে প্লাস প্লাস, এক্স এরও ধনাত্মক, ওয়াই অক্ষেরও ধনাত্মক, অর্থাৎ ভুজের চিহ্ন প্লাস, কোটির চিহ্ন প্লাস। এরপরে আসি দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক, এক্স অক্ষের ঋণাত্মক অংশ, এই জন্য হবে মাইনাস, আর ওয়াই অক্ষের ধনাত্মক অংশ, সেই জন্য হবে প্লাস, মাইনাস প্লাস। এই যে এক্স অক্ষের ঋণাত্মক আর ওয়াই অক্ষের ধনাত্মক, এই জন্য মাইনাস প্লাস। এবং এক্স এর মানটা আগে হবে, যাকে বলা হয় ভুজ, তার চিহ্নটা আগেই থাকবে, কখনো পরিবর্তন করা যাবে না। এরপরে আসি তৃতীয় চতুর্ভাগে। এক্স অক্ষের ঋণাত্মক, ওয়াই অক্ষের ঋণাত্মক, এই যে মাইনাস, এক্স অক্ষের মানগুলি মাইনাস, ওয়াই অক্ষের মানগুলিও মাইনাস, সেজন্য তৃতীয় চতুর্ভাগের চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস। এরপরে আমরা যাই চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে এক্স অক্ষের মান হচ্ছে প্লাস, তাহলে চিহ্ন হবে প্লাস, ওয়াই অক্ষের চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য হবে প্লাস মাইনাস। তাহলে আমরা ওই সংখ্যা থেকে দেখেই চিহ্ন ঠিক করতে পারি, আর চিহ্ন ঠিক করতে পারলে আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে সহজ হবে। এগুলির মধ্য থেকে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে সব ক্লাসে। নৈর্ভিত্তিক প্রশ্নের মধ্যে এখান থেকে এক বা একাধিক প্রশ্ন সবসময় থাকবে।
তাহলে আমরা চিহ্ন জানলাম, চতুর্ভাগ জানলাম, এবং সেটা ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবো সেটাও জানলাম। তারপরে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক হবে 0 0। এই বিন্দুটার অবস্থা, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0 0। এরপরে চিহ্ন জানলাম, আর অক্ষ জানলাম, একটা x অক্ষ একটা y অক্ষ। এখন আমরা একটা গ্রাফ পেপার দেখি, গ্রাফ পেপারের মধ্যে এদের অবস্থান দেখি। দেখো এখানে একটা গ্রাফ পেপার আছে বা ছক কাগজ। গ্রাফ পেপার বাংলা হচ্ছে ছক কাগজ, আমরা ইংরেজিটা সবাই জানি গ্রাফ পেপার, কিন্তু বাংলাটা অনেকে জানি না। বাংলাটা হচ্ছে ছক কাগজ। এই ছক কাগজের মধ্যে এই যে বিন্দু স্থাপন করব, আমরা যখন কাজ করব তখন হিসাব করব ছক কাগজের মধ্যেই করতে হবে। আমি তো এতক্ষণ বোর্ডে দেখিয়েছি, রাফ একটু বুঝিয়েছি বোর্ডের মধ্যে, কিন্তু এই কাজগুলি অবশ্যই গ্রাফ পেপার বা ছক কাগজের মধ্যেই করতে হবে। এই যে দেখো ছক কাগজ, এখানে অক্ষ আছে x অক্ষ y অক্ষ, এই যে চতুর্ভাগ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ। এখানে যেমন একটা বিন্দু আছে, এই যে এই বিন্দু, দেখো এই বিন্দু। এখন এই বিন্দুটা x অক্ষ থেকে কত দূরে আর y অক্ষ থেকে কত দূরে, এই যে এই বিন্দুটা y অক্ষ থেকে কত দূরে। এখানে প্রত্যেক ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আমি হিসাব করেছি। তাহলে দেখো এই বিন্দুটা y অক্ষ থেকে কত দূরে, 1 2 3 4 5 6 7, 7 একক দূরে। তাহলে এই বিন্দুর বুঝ হবে 7। আর এই বিন্দুটা x অক্ষ থেকে কত দূরে সেটা আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8, 8 একক। তাহলে এই বিন্দুর কোটি হবে 8 একক। তাহলে আমরা এই যে এইভাবে বিন্দু স্থাপন করতে পারি। এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা দেখো x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য। এই যে এই রেখাটা x ও x প্রাইম, x অক্ষ, x অক্ষের উপর কোটি শূন্য। আর যেমন দেখো এখানে একটা পি বিন্দু আছে, এই পি বিন্দুটা ও বিন্দু থেকে কত একক দূরে, 1 2 3 4 5 6 7 8 একক দূরে। তাহলে পি বিন্দুর বুঝ হচ্ছে 8। আর এটা যেহেতু পি বিন্দুটা x অক্ষের উপরে y এর দিকে আমরা অগ্রসর হয়ে নাই, সেজন্য y এর মানটা হবে 0, অর্থাৎ কোটি হবে 0। তাহলে x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0। একইভাবে y অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর বুঝ হবে 0। আমাদের মনে রাখার সুবিধার্থে x এর ক্ষেত্রে y 0, y এর ক্ষেত্রে x 0। x মানে বুঝ আর y মানে কোটি। আর যে কোনো বিন্দু দেখেই আমরা বুঝতে পারবো সেই বিন্দুর অবস্থানটা কোথায়। যদি ওই বিন্দুর স্থানাঙ্কের মানগুলো দুইটাই ধনাত্মক হয় তাহলে প্রথম চতুর্ভাগে থাকবে, দুইটাই যদি ঋণাত্মক হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে থাকবে, আর বুঝ ঋণাত্মক কোটি ধনাত্মক তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, আর যদি বুঝ ধনাত্মক কোটি ঋণাত্মক তাহলে চতুর্থ চতুর্ভাগে থাকবে। এছাড়া কোনো বিন্দুর কোটি যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে বিন্দুটা x অক্ষের উপর থাকবে। এখন x অক্ষের দুইটা দিক, একটা ধনাত্মক একটা ঋণাত্মক দিক, তাহলে সেটা কোন দিকে থাকবে? সেখানে ওই যে বুঝ আছে, বুঝের মান যদি ধনাত্মক হয় তাহলে x অক্ষের ধনাত্মক দিকে থাকবে, বুঝের মান যদি ঋণাত্মক হয়, যে এখানে একটা বিন্দু আছে কিউ বিন্দু, -6 0, কোটি 0, এই জন্য x অক্ষের উপরে, আর -6 এই জন্য ঋণাত্মক দিকে থাকবে। একইভাবে y অক্ষের উপর বুঝ 0, y অক্ষেরও দুইটা অংশ, একটা ধনাত্মক দিক একটা ঋণাত্মক দিক, তাহলে ওই যে চিহ্ন দেখেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে আর 0 5, তাহলে 0 যেহেতু বুঝ 0 সেই কারণে এটা y অক্ষের উপর থাকবে, এবং কোটি ধনাত্মক সেই জন্য y অক্ষের ধনাত্মক দিকে থাকবে। একইভাবে এখানে একটা বিন্দু s 0 -8, যেহেতু বুঝ 0 y অক্ষের উপর থাকবে, কোটি মাইনাস ঋণাত্মক সেই জন্য y অক্ষের ঋণাত্মক দিকে থাকবে। এই জন্য চিহ্ন দেখেই আমরা বুঝতে পারবো সেই বিন্দুর অবস্থানটা কোন চতুর্ভাগে আছে অথবা কোন অক্ষের উপরে আছে কিনা, সেটা আমরা নির্ধারণ করতে পারবো। তো আজকে আমরা এখানে শেষ করব। আগামীকালকে আবার দেখা হবে। আগামীকালকে আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব, স্থানাঙ্কের সাথে লেখচিত্রের
সম্পর্ক, মানে স্থানাঙ্ক থেকেই লেখচিত্রটা আসে। সেই জন্য আমরা আগামী ক্লাসে লেখচিত্র নিয়ে আলোচনা করব। আজকে তোমরা স্থানাঙ্কের যেটুকু আলোচনা করলাম, দেখালাম, এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। কালকে যেন আমরা এগুলি স্মরণ রাখতে পারি, কালকে যেন আমরা এগুলি নিয়ে কাজ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।